আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আইসিটি বইয়ের তোমাদের প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে মেমোরি টাইপ, ভেরিয়েবল এবং ডাটা টাইপ। তো আজকে আমরা শিখব তিনটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক। এই টপিক থেকে প্রতি বছর আপনাদের সৃজনশীল প্রশ্ন আসে। শুধু সৃজনশীল প্রশ্ন আসে সেটা বললে ভুল হবে, এমসিকিউ কিন্তু অনেক প্রশ্ন এই তিনটা টপিক থেকে চলে আসে। টপিক তিনটার কি নাম বললাম? এক হচ্ছে গিয়ে মেমোরি টাইপ, 2 নম্বর হচ্ছে ভেরিয়েবল, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ডাটা টাইপ। সুতরাং আমরা এই তিনটা টপিক আজকে খুবই খুবই সহজ উপায়ে শিখব। আপনারা আমার সাথে থাকেন এবং ক্লাসটা দেখেন। ক্লাসটা দেখার পরেই আপনি বুঝতে পারবেন এই তিনটা টপিক কতটা ইজি ছিল এবং এখান থেকে কত সহজে আপনি পরীক্ষায় মার্ক তুলতে পারেন। তো চলেন শুরু করি। প্রথমে আমরা আলোচনা করি মেমোরি টাইপ নিয়ে। মেমোরি টাইপ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে স্থায়ী মেমোরি, স্থায়ী স্থায়ী মেমোরি স্থায়ী মেমোরি। অন্যটা হচ্ছে গিয়ে অস্থায়ী মেমোরি, স্থায়ী মেমোরি। এই দুই ধরনের মেমোরি নর্মালি আছে, স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরি। আচ্ছা, এটা তো আমরা জানি মেমোরি হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে স্থায়ী মেমোরি আর এটা হচ্ছে অস্থায়ী মেমোরি। কিন্তু আরেকটা নাম কিন্তু আমরা অনেকেই জানি না। এই স্থায়ী মেমোরিকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল। এবং এই অস্থায়ী মেমোরিকে বলা হয়, এই যে অস্থায়ী মেমোরিকে বলা হয় ভোলাটাইল মেমোরি। তাইলে আপনারা একটা নতুন নামের সাথে পরিচিত হয়ে গেলেন, যে স্থায়ী মেমোরি, যেটার অন্য একটা নাম আছে আমাদের এই প্রোগ্রামিং ভাষায় যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। অ্যান্ড অস্থায়ী মেমোরিকে বলা হয় ভোলাটাইল মেমোরি। আপনারা যেভাবে এটা মনে রাখতে পারেন, এটা মনে রাখার খুবই সহজ একটা উপায় আছে। সেটা হচ্ছে দেখেন, ভোলাটাইল মেমোরি মানে কি? ভোলাটাইল মনে হয় যে এই জিনিসটা আমরা ভুলে যাই এরকম। তো অস্থায়ী মেমোরিটা হচ্ছে এইরকম, যে এটা ভোলাটাইল মেমোরি, এই মেমোরিটা আসলে ভুলে যায়। অস্থায়ী মেমোরি কোনগুলো, এগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। আর স্থায়ী মেমোরি কোনগুলো, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। নন ভোলাটাইল মানে কি? ভুলি না, অর্থাৎ যে মেমোরি ভুলি না, যে মেমোরি সংরক্ষিত থাকে, সেটাই হচ্ছে গিয়ে নন ভোলাটাইল মেমোরি। কিছু উদাহরণ দিই আপনাদের, যদিও আমি এটা নিয়ে এখন আরো বিস্তারিত আলোচনা করব, যেগুলো আপনার সৃজনশীলের প্রশ্নের উপযোগী এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে আমি আলোচনা করব, তবে তার আগে একটা কিউ দেই যাতে আপনাদের এই বিষয়টা বুঝতে সহজ হয়। দেখেন, আপনার ফোন আছে না? আপনি এই ফোন দিয়ে আমাকে দেখতেছেন। এই ফোনের মধ্যে দুইটা জিনিস কিন্তু আছে। একটা যে আপনি ফোন কেনার সময় এই জিনিসটা ভালোভাবে খেয়াল করে কিনেন। একটা হচ্ছে গিয়ে র্যাম আর একটা হচ্ছে গিয়া রম। সো রমটা হচ্ছে গিয়ে স্থায়ী মেমোরি, রম। অ্যান্ড অস্থায়ী মেমোরির মধ্যে পড়ে গিয়ে র্যাম। আরও অস্থায়ী মেমোরির প্রকারভেদের মধ্যে, অস্থায়ী মেমোরির মধ্যে আরও বিভিন্ন উদাহরণ আছে। সো আপাতত একটা মনে রাখেন, স্থায়ী মেমোরির মধ্যে রম ছাড়া আরও উদাহরণ আছে। বাট এটা মনে রাখেন, এটা মনে রাখলে আপনার বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখেন, আপনি যখন ফোনটা কিনলেন, ফোন কেনার পরে ওই ফোনে যতটা ছবি তুললেন, ওই ফোনে যত ভিডিও রেকর্ড করলেন, সবগুলা কি র্যামের মধ্যে সেভ হয়? অবশ্যই না, সবগুলা সেভ হয় রমের মধ্যে। এবং ফোন কেনার সময় খেয়াল করে দেখবেন তো আপনার রমের সাইজটা বেশি থাকে। এবং আপনি খেয়াল করেও কিনেন যে একটা রম কতটুকু আমার দরকার। কোনো ফোনের মধ্যে র্যাম থাকে 2 GB, রম থাকে 28 GB। কোনো ফোনের মধ্যে র্যাম থাকে 8 GB, আবার রম থাকে 256 GB। সো এটা বেরি করে ফোন টু ফোন। তো দেখেন, এই যে আপনার কম্পিউটার, আপনার মোবাইল বা আপনার যে ডিজিটাল ডিভাইসটা আছে, যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটার যদি আমরা অফ করে ফেলি, অফ করার পরে যদি আবার অন করার পরে আমার মোবাইলে যে ভিডিওগুলো আছে বা যে ছবিগুলো আমি তুলেছিলাম, এই ছবিগুলো এই র্যামের মধ্যে আবার পাওয়া যায় না? 100% পাওয়া যায়, সংরক্ষিত থাকে। সুতরাং এটা হচ্ছে স্থায়ী মেমোরি।
এটাকে বলি নন ভোলাটাইল মেমোরি। কিন্তু দেখেন বন্ধুরা, আপনি যখন আপনার মোবাইলে কোনো অ্যাপস খুলেন অথবা আপনার কম্পিউটারের মধ্যে কোনো প্রোগ্রাম খুলেন, কয়েকটা প্রোগ্রাম একসাথে চালনা করা যায়, এইটাতে একবার ঢুকলাম ওইটাতে একবার ঢুকলাম, মোবাইলের ক্ষেত্রে বেশি আমরা ভালো বুঝি। সেটা ধরেন মোবাইলের আপনার মধ্যখানে একটা বাটন থাকে, ওই বাটনে আপনি ক্লিক করে বেরিয়ে যেতে পারেন, পরে আর একটা প্রোগ্রাম ওপেন করলেন, ওইটাতে কাজ করলেন, আবার মোবাইলের মধ্যখানে ওই বাটনে টাচ বাটনে আপনি ক্লিক করলেন, অন্য জায়গায় চলে গেলেন। মানে এগুলো রান করতেছে, যে প্রোগ্রামগুলো আপনি কাটেন নাই, এক্সিট করেন নাই, ওইগুলো কিন্তু রান করতেছে। কিন্তু মোবাইলটা যদি আপনি অফ করে দেন আবার অন করেন, তাহলে এই যে রান করা প্রোগ্রামগুলো, একটা সাইট আর দুইটা সাইট তিনটা সাইট, যে সাইটগুলো খুলছিলেন আপনি, ওই সাইটগুলো কি আবার পাবেন? না, পাবেন না। এজন্য এগুলো কোথায় জমা থাকে? এগুলো জমা থাকে আপনার র্যামের মধ্যে। এজন্য র্যাম হচ্ছে গিয়ে অস্থায়ী মেমোরি। কারণ এইখানে আমরা যে প্রোগ্রামগুলো খুলি, প্রাথমিক অবস্থায় এই প্রোগ্রামগুলো এই র্যামের মধ্যে সংরক্ষিত থাকে। যখন আমাদের এখানে বিদ্যুৎ চলে যায় অথবা আমরা মোবাইলটা অফ হয়ে যায় অথবা আমাদের কম্পিউটারটা অফ করে ফেলি, তখন কিন্তু এই ডাটাগুলো মুছে যায়। তার মানে কি, অস্থায়ী মেমোরি হচ্ছে গিয়ে ভোলাটাইল মেমোরি, বিকজ এটা ভুলে যায়, এটা আপনার মুছে ফেলে, ডাটা মুছে ফেলে। তো এটা হচ্ছে বেসিক আলোচনা। এখন আমাদের জানার বিষয় হচ্ছে পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে। পরীক্ষায় প্রশ্ন আসে যে স্থায়ী মেমোরি ও অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য আলোচনা করো, এবং কি পরীক্ষায় প্রশ্ন আসে স্থায়ী এবং অস্থায়ী মেমোরির মধ্যে সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরো। আপনার এই বিষয়গুলো পরীক্ষা কিভাবে লিখবেন, আপনি যেভাবে লিখবেন সেগুলো আমি এখন সুন্দর করে উপস্থাপন করে দিচ্ছি। আসেন, স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো আমরা একটু বুঝে ফেলি। খুবই সহজ, খুবই সহজ। আপনি চিন্তা করেন তো, অস্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরির একটা বৈশিষ্ট্য বলেন তো কি, যে অন অথবা অফ করলে ডাটা মুছে যায়। এটা আপনার মতো একটু সুন্দর করে লিখবেন আর কি, ভাষাগত আরও সৌন্দর্য আনবেন। আমি যেভাবে লিখছি এভাবে লিখলেও হবে, বাট আরও সুন্দর করে যদি ভাষাগত আপনি একটু সৌন্দর্য এখানে আনেন, তাহলে আরও সুন্দর হবে আর কি। তো লিখবেন অন অথবা অফ হলে ডাটা মুছে যায়। আচ্ছা, এই জায়গায় যদি আপনি এটা লিখতে পারেন, তাহলে স্থায়ী মেমোরির জন্য কি বলে লিখতে পারেন? সেম কথাটাই লিখতে পারেন যে অন অথবা অফ করলে ডাটা মুছে যাবে না। অন অথবা যদি অফ করেন, অন অথবা অফ করলে ডাটা মুছে যায় না। ঠিক আছে, তাইলে এটা হলো একটা প্রধান বৈশিষ্ট্য। এখন আসেন 2 নম্বর যে পার্থক্যটা আপনি লিখতে পারেন। কিছু উদাহরণ দিলেন, ধরেন অস্থায়ী মেমোরি কি? র্যাম, আমরা যেটা জানি। আচ্ছা বলেন তো, র্যামের পূর্ণ মিনিং কি? র্যামের পূর্ণ মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। আর দি র্যান্ডম, এ দিয়ে হয় অ্যাক্সেস আর এম দিয়ে হয় মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যাম হচ্ছে একটি উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে ক্যাশ মেমোরি। অ্যান্ড এই জায়গায় আপনি যে উদাহরণগুলো দিতে পারেন সেটা হচ্ছে গিয়া এসএসডি, রম তো অবশ্যই লিখতে পারবেন, এইচডিডিও লিখতে পারতেছেন, আরও চাইলে লেখা যায়, পেন ড্রাইভও লিখতে পারেন এখানে, পেন ড্রাইভ। এইগুলা হচ্ছে গিয়ে আপনার স্থায়ী মেমোরির বৈশিষ্ট্য, স্থায়ী মেমোরির উদাহরণ। এগুলো হচ্ছে স্থায়ী মেমোরির উদাহরণ। তাহলে স্থায়ী মেমোরির মধ্যে বলছেন আপনি এসএসডি, রম, এইচডিডি, পেন ড্রাইভ। এখন অনেকে আবার এসএসডির মিনিং জানেন না, এটা জানিয়ে রাখা ভালো, কারণ হচ্ছে এমসিকিউর জন্য অনেক সময় আসে আর কি। তো এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, রম মানে হচ্ছে গিয়ে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক ড্রাইভ, পেন ড্রাইভ তো আর পেন ড্রাইভ। সো এইগুলো একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে গিয়ে স্থায়ী মেমোরির কিছু এক্সাম্পল। অস্থায়ী মেমোরির এই দুইটা এক্সাম্পল আমরা আপাতত দিলাম। আসেন আরও কিছু বৈশিষ্ট্য আমরা লিখি 3 নম্বর অপশনে। অস্থায়ী মেমোরির ক্ষেত্রে কি হয়? অস্থায়ী মেমোরি আপনি দেখেন, এইটা কিন্তু আপনার প্রাইমারি মেমোরি, কারণ এইটা ছাড়া প্রোগ্রাম আপনার রান করবে না। এইটাকে প্রাইমারি মেমোরি বলে, প্রাইমারি মেমোরি বলে। আর এইটাকে কি বলে বলেন তো? এইটারে বলে সেকেন্ডারি মেমোরি। আচ্ছা বলেন তো, আমাদের অস্থায়ী মেমোরির ক্ষেত্রে র্যামের দাম বেশি হবে নাকি স্থায়ী মেমোরির দাম বেশি? অবশ্যই র্যামের দাম বেশি, সুতরাং এটা লিখবেন দাম বেশি।
হয়। আর এটা কি হবে, দাম কম হয়। গুড। আপনি আরো লিখতে পারেন, এই মেমোরিটা সাইজ কি হবে বলেন তো? এই মেমোরির সাইজ কি হবে? সাইজ ছোটো হবে। অস্থায়ী মেমোরির সাইজ ছোটো হয়, সাইজ ছোটো হয়। আপনারা দেখেন না, আপনার ফোন যখন কিনেন তখন তো দেখেন আপনার রম থাকে 128 GB, র্যাম থাকে মাত্র 4 GB 8 GB এরকম। তার মানে অস্থায়ী মেমোরির সাইজ ছোটো, স্থায়ী মেমোরির সাইজ বড় হয়, সাইজ বড় হয়। এই হচ্ছে বিষয়। স্পিড কোনটার বেশি হবে? স্পিড কিন্তু আবার আপনার র্যামের বেশি হয়। তার মানে স্পিড বেশি, স্পিড বেশি। আর ওই জায়গায় স্পিড কি হবে? কম, স্পিড কম হবে। তাইলে আমরা মোটা দাগে এই ঘোড়াটা যদি উদাহরণ আমরা সুন্দর করে আমাদের প্রশ্ন যদি আসে যে স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য লিখেন, তাইলে আমরা এই ঘোড়াটা বিষয় সুন্দর করে সাজিয়ে যদি আমরা খাতায় লিখে দেই তাইলেই হবে। আমি যেভাবে লিখছি এইভাবে তো শর্টকাট করে লিখবেন না, একটু সুন্দর করে প্রাঞ্জল ভাষায় লিখে ফেলবেন আর কি। তো আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি আপনাকে এভাবে শর্টকাটে লিখে দিলাম আর কি। বিষয়টা আপনি ক্লিয়ার থাকলে আপনি এমনিতেই সুন্দর করে লিখতে পারবেন। তো অস্থায়ী মেমোরি এবং স্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য আবারও রিভিউ করে দিচ্ছি যে অস্থায়ী মেমোরি এটা অন অথবা অফ করলে ডাটা মুছে যায়। র্যাম, ক্যাশ মেমোরি এগুলো হচ্ছে এগুলোর উদাহরণ। প্রাইমারি মেমোরি বলা হয় এই অস্থায়ী মেমোরিকে। দাম হয় বেশি, সাইজ ছোটো হয়, স্পিড থাকে বেশি। অপরদিকে স্থায়ী মেমোরি অন অথবা অফ করলে ডাটা মুছে যায় না, অর্থাৎ কম্পিউটার বন্ধ করলে বা আবার কম্পিউটার অন করলে এইটার ডাটার কোনো প্রবলেম হবে না, ডাটা জায়গায় থাকবে। এই জায়গায় যদি আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে এক্সাম্পলগুলো হচ্ছে এসএসডি, রম, এইচডিডি, পেন ড্রাইভ। এটাকে সেকেন্ডারি মেমোরি বলা হয়। দাম তুলনামূলক র্যামের চাইতে বেশি হয়, র্যামের চাইতে দাম তুলনামূলক র্যামের চাইতে কম হয়, সাইজ বড় হয়, স্পিড কম হয়। তো এইগুলো আমরা যদি লিখে দিই তাহলে স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য, স্থায়ী মেমোরির সুবিধা অসুবিধা এগুলো আমরা লিখতে পারবো। অসুবিধা কীভাবে লিখতে পারবো? এইখানেতে আপনি যেগুলো ভালো মনে করলেন এগুলো হচ্ছে সুবিধা, যেগুলো এখানের মধ্যে খারাপ মনে করলেন এগুলো অসুবিধা। যেগুলো ভালো মনে করলেন এগুলো সুবিধা, এগুলোর মধ্যে যেগুলো খারাপ মনে করলেন সেগুলো অসুবিধা। এগুলো সুন্দর মতো আপনি কুচাইয়া দিলেই আপনার মেমোরি টাইপ সম্পর্কে যে কোনো কোয়েশন আসলে আপনি আনসার করতে পারবেন। তো মেমোরি টাইপ চলে গেল। চলেন আমরা এবার ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবল সম্পর্কে জানি। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভেরিয়েবল চিনেন না, ভেরিয়েবল না জানেন, তাইলে কিন্তু সি প্রোগ্রাম আমরা সামনের যে ক্লাসগুলো করবো সি প্রোগ্রাম শেখাবো আপনাকে, এগুলো বুঝতে আপনার অনেক কষ্ট হবে। আপনি অনেক মনে হবে অনেক কঠিন বিষয় শিখছেন। এর জন্য ভেরিয়েবলটা জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া ভেরিয়েবল থেকে এমসিকিউ আসে, ভেরিয়েবল থেকে সিকিউ খ নম্বরের প্রশ্ন আসে। খ নম্বর মানে রাখবেন, খ নম্বরে কিন্তু 2 মার্ক। সুতরাং ভেরিয়েবলটা বিষয়টা বোঝা দরকার। ভেরিয়েবলটা আমি খুব সহজে বুঝিয়ে দেবো, না প্রবলেম। আপনারা দেখেন, শুধুমাত্র দেখেন, যে জায়গায় প্রবলেম হবে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবেন, আমি তো বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো দেখেন, ভেরিয়েবল মানে বোঝায় চলক। ভেরিয়েবল বলতে চলক বোঝায়। যেমন ছোটবেলা আমরা পড়ছি না, এসএসসি 6-7 ক্লাসে থাকতে আমরা পড়ছিলাম, যেমন ধরেন এক্স এখানে একটা বিষয় আছে বা ওয়াই একটা আছে। সো এই এক্স এর মধ্যে আমরা যে কোনো কিছু এক্স চেঞ্জ করে লিখতে পারি। এক্স এর মান আমরা 5 ধরতে পারি, এক্স এর মান আমরা মন চায় যদি 6 ধরতে পারি। এরকম আমরা যা মন চায় তা ধরতে পারি এক্স এর মান, অর্থাৎ অনির্দিষ্ট মান। ওয়াইয়ের মান আমাদের মন চায় 5 ধরতে পারি, কোনো সময় আমরা 7 ধরতে পারি। এগুলো অনেক সময় পরিবর্তন হয়। তার মানে চলক হচ্ছে পরিবর্তনশীল। মানে চলকের ইংরেজি নাম সেটা হচ্ছে ভেরিয়েবল, বা আমাদের এই যে প্রোগ্রামিং ভাষায় এটাকে ভেরিয়েবল বলা হয়। তো চলককে বলা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে কি? ভেরিয়েবল বোঝাচ্ছে যে এমন একটা জিনিস যেখানের মধ্যে কোনো কিছু রাখতে পারি আমরা। মনে করেন ভেরিয়েবল হচ্ছে একটা বাটি। এই বাটির মধ্যে আপনি কিছু রাখতে পারেন, আমরা যা মন চায় তা রাখতে পারেন। তার মানে ভেরিয়েবল এমন একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এমন একটা বাটি, যে বাটির মধ্যে আমার যা মন চায় আমি তা রাখতে পারবো। তার মানে আমি যদি এক্সকে একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, তাহলে এইটাকে এমন একটা জিনিস মনে করবো, এখানে যা মন চায় তা আমি রাখতে পারবো। এখানে মন চাইছে আমার 1 রাখতে, এখানে 1 রাখবো। এখানে মন চাইছে আমার 5 রাখতে, আমার 5 রাখবো। আমার এখানে মন চাইছে আমি 6 রাখতে চাই, তাহলে 6 রাখবো। তার মানে ভেরিয়েবল হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা কোনো কিছু রাখতে পারি। এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা,
এইটা গেল ভেরিয়েবলের বিষয়, যে ভেরিয়েবল হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা টপিক, এমন একটা বিষয় যেখানের মধ্যে আমরা কিছু না কিছু রাখি এবং এখানে যে কোনো কিছু রাখতে পারি আমাদের ইচ্ছা মতো। মেন বিষয়টা হচ্ছে গিয়ে ভেরিয়েবলের মান পরিবর্তনশীল। ভেরিয়েবল হচ্ছে একটি চলক যার মান পরিবর্তনশীল। এই হচ্ছে কথা। এবার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা হলো গিয়ে ভেরিয়েবল নেমিং, যে ভেরিয়েবলের নামকরণ কিভাবে করতে হয়। এইটা কিন্তু আপনাকে মাস্ট জানতে হবে, বিকজ আপনি যখন সি প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ভেরিয়েবলের নেমগুলো লিখবেন, তখন কিন্তু এই ভেরিয়েবলের শর্তগুলো মেনে এগুলোর নাম লিখতে হবে। যদি আপনি ভেরিয়েবলের নামগুলোর শর্ত লিখতে নামগুলো শর্ত মেনে না লিখেন, ভুল লেখেন, তাইলে কিন্তু আপনার সি প্রোগ্রামে আপনার রান করবে না প্রোগ্রামটা, এবং ওইটা যখন আপনি খাতায় লিখে দিবেন, স্যার ওইখানে মার্ক দিবে না। সুতরাং ভেরিয়েবল নেমিংটা শেখা খুবই জরুরি। একই সাথে এই যে ভেরিয়েবল নেমিং থেকে কিন্তু খ নম্বরে প্রশ্ন আসছে, আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখলে দেখবেন খ নম্বরে ভেরিয়েবল নেমিং থেকে, বা গ নম্বরে খুব কম আসে, কিন্তু খ নম্বরে অনেক বেশি ভেরিয়েবল নেমিং থেকে প্রশ্ন আসছে, এমসিকিউ আসছে, এগুলো আপনি দেখবেন। ভেরিয়েবলের একটি নাম দিতে হলে আপনি 6টা বিষয় মাথাতে রাখতে হবে। এই 6টা বিষয় আমি একে একে লিখে দিচ্ছি। নাম্বার 1, 1 নাম্বার, ভেরিয়েবল আর কেস সেন্সিটিভ, অর্থাৎ ভেরিয়েবল ক্ষেত্রে আপনি ধরেন এখানে লিখছেন এইটা দ্বারা একটা বিষয় বোঝাবে, আবার আপনি যদি এই বড় হাতের এইভাবে লেখেন, এটা দ্বারা আরেকটা জিনিস বোঝাবে। এজন্য আপনি ভেরিয়েবল লেখার সময় খেয়াল করে লিখবেন ভেরিয়েবল আর কেস সেন্সিটিভ, অর্থাৎ একে বড় হাতের অক্ষর দ্বারা একটা জিনিস বোঝাবে, ছোট হাতের অক্ষর দ্বারা আরেকটা জিনিস বোঝাবে। ভেরিয়েবল আর কেস সেন্সিটিভ মনে রাখবেন। তাহলে নাম্বার 1 শর্ত হচ্ছে ভেরিয়েবল আর কেস সেন্সিটিভ। ভেরিয়েবল আর কেস সেন্সিটিভ মানে ছোট হাতের অক্ষর দ্বারা একটা বিষয় বোঝায়, বড় হাতের অক্ষর দ্বারা আরেকটা জিনিস বোঝায়। 2 নম্বর যে বিষয়টা আপনি মনে রাখবেন, ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল এর নাম এ থেকে জেড পর্যন্ত দিতে পারবেন, নো প্রবলেম। তারপরে হচ্ছে গিয়ে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত লিখতে পারবেন, নো প্রবলেম। এটা তো ছোট হাতের হইল না, বড় হাতের হইল, এগুলো দিতে পারবেন। এ থেকে জেড বড় হাতে, ছোট হাতের এর থেকে জেড পর্যন্ত লিখতে পারবেন। শূন্য থেকে শূন্য থেকে শূন্য থেকে আপনি 9 পর্যন্ত লিখতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, এইগুলো ব্যতীত এগুলো এগুলো ব্যতীত অন্য কিছু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ভেরিয়েবল নেমের ক্ষেত্রে এইগুলো ব্যতীত অন্য কিছু ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি ভেরিয়েবল নামের ক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার ইউজ করতে পারবেন। ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার ইউজ করতে পারবেন। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার ইউজ করতে পারবেন। এগুলো ভেরিয়েবল নেমিং করতে গিয়ে, ভেরিয়েবল কোনো নাম দিতে গিয়ে আপনি ইউজ করতে পারবেন। এগুলো ব্যতীত অন্য কিছু ব্যবহার করা যাবে না। এখন অন্যগুলো কি, যেমন আপনি একটা হ্যাশ ইউজ করতে পারবেন না, এইরকম $সাইন ইউজ করতে পারবেন না, কমা ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? বিকজ এগুলা ভেরিয়েবলের শর্ত, এটা নেমিং এর শর্ত। এই শর্তগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে। ভেরিয়েবলের নেমিং এর ক্ষেত্রে প্রথম অক্ষর সংখ্যা হওয়া যাবে না, হওয়া যাবে, প্রথম অক্ষর সংখ্যা হওয়া যাবে না। মানে প্রথম অক্ষর আপনি সংখ্যা দিতে পারবেন না। আপনি এমন ধরেন একটা নাম লিখলেন আবিদ, তাইলে এটা একটা ভেরিয়েবল নেমিং হবে, কোনো নো প্রবলেম। কিন্তু আপনি লিখলেন ওয়ান আবিদ, তাইলে এইটা কিন্তু ভেরিয়েবল নেমিং এ কাউন্ট হবে না, ভুল হবে। কারণ ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে আপনি নাম্বার লিখতে পারবেন না। ভেরিয়েবল নামের ক্ষেত্রে কমা বা খালি বলতে স্পেস বোঝাচ্ছি আর কি, কমা বা খালি জায়গা ব্যবহার করা যাবে না।
নামের ক্ষেত্রে বা নামের ভিতরে কমা বা খালি জায়গা ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে 5 নম্বর, ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবল এ রিজার্ভ ওয়ার্ড, রিজার্ভড ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। রিজার্ভ ওয়ার্ডগুলা কোনগুলা আমরা একটু পরে এগুলো আস্তে আস্তে শিখবো। আপাতত একটা মনে করে বুঝিয়ে দিই, যেমন ইন্ট, এটা একটা রিজার্ভ ওয়ার্ড। প্রিন্ট এফ, এগুলা রিজার্ভ ওয়ার্ড। এরকম অসংখ্য ওয়ার্ডগুলো আছে, আমরা ক্লাস করতে করতে এগুলো বুঝে যাবো। সো এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন না। এগুলা আরও আছে, এগুলো হয়তো প্রথম যারা দেখছেন হয়তো বুঝতেছেন না, আস্তে আস্তে বুঝবেন এগুলা। আপাতত মনে রাখেন যে ভেরিয়েবল রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। দেন আপনি যেটা করতে হবে এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে, তাহলে ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবল এর ক্ষেত্রে এর দৈর্ঘ্য হবে 31 থেকে 64 ক্যারেক্টারের মধ্যে, 31 থেকে 64 ক্যারেক্টার, 31 থেকে 64 ক্যারেক্টারের মধ্যে এটার দৈর্ঘ্য হবে। বুঝতে পারছেন? তার মানে আমরা ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে এই 6টি শর্ত ভালোভাবে মেনে আমরা আর কি ভেরিয়েবল নেমটিংটা ইউজ করব। কি নেমগুলো কি, শর্তগুলো হচ্ছে ভেরিয়েবল আর কেস সেন্সিটিভ, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর আমরা মিশিয়ে ফেললে হবে না। মিশিয়ে ফেলতে পারেন, বাট এটা দ্বারা আলাদা মিনিং বোঝায়। ভেরিয়েবলের নাম এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, 0 থেকে 9 এগুলা ব্যতীত অন্য কিছু ব্যবহার করা যাবে না। প্রথম অক্ষর সংখ্যা হওয়া যাবে না। নামের ক্ষেত্রে কমা বা খালি জায়গা ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। ভেরিয়েবলের ক্ষেত্রে এর দৈর্ঘ্য হতে হবে 31 থেকে 64 ক্যারেক্টার। আশা করি বুঝছেন ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে বিষয়গুলো, এবং এগুলো মনে রাখবেন। আপনার যদি পরীক্ষা আসে যে ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে শর্তগুলো লিখেন, তাহলে আপনি এগুলো সুন্দর করে লিখে দিবেন, এবং এমসিকিউ যদি এখান থেকে প্রশ্ন আসে আপনি দিতে পারবেন, নো প্রবলেম। ভেরিয়েবল নেমিংয়ের তো শর্তগুলো আপনি জানলেন, শিখলেন, বুঝলেন। এবার বললেন তো আমি যদি এখানে লিখি শাহিন, এটা কি ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য? অবশ্যই গ্রহণযোগ্য, বিকজ ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে আমরা জানি যে ABCD এই সংখ্যাগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে কোনো আমি স্পেস দেই নাই, কোনো কমা ইউজ করি নাই, সুতরাং এটা ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা নাম্বার লিখলাম, আরেকটা নাম লিখলাম আর কি, আরেকটা ভেরিয়েবল নাম লিখলাম, এটা হচ্ছে 1CD। এইটা কি ইউজ করা যাবে? নো। কেন? বিকজ এখানে সংখ্যা দিয়ে দিয়েছি। ভেরিয়েবলের ক্ষেত্রে অন্যতম একটা প্রধান শর্ত ছিল, সেটা হচ্ছে শুরুতে সংখ্যা দেওয়া যাবে না। সংখ্যা দিলেই হবে না। আচ্ছা, আপনি সংখ্যা দিলেন না, ধরেন আপনি লিখলেন এভাবে আরিফ 49। বলেন তো এটা ঠিক আছে কিনা না? অনেকে কি বলতেছেন, অনেকে মনে করতেছেন যে সংখ্যা কেন লিখলাম। হ্যাঁ, সংখ্যা লেখা যাবে তো। আপনি ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে অবশ্যই সংখ্যা লিখতে পারবেন, তবে সংখ্যাটা শুরুতে হওয়া যাবে না, শুরুতে হলে ভুল, কিন্তু এটা তো সংখ্যা আমরা শেষে দিছি, সুতরাং এটা রাইট। অর্থাৎ আপনি ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে সংখ্যা বসাতে পারবেন, সেটা মাঝে বসাতে পারেন অথবা শেষে বসাতে পারেন, কিন্তু শুরুতে কোনো সংখ্যা বসাতে পারবেন না, এটা ভেরিয়েবলের শর্ত। আচ্ছা, ভেরিয়েবলের ক্ষেত্রে যদি আমরা এইভাবে লিখি, ধরলাম এইভাবে লিখলাম শাহ, এইটা, তারপরে 9, এটা লিখলাম, তাইলে কিন্তু আপনার হবে। আপনি ভেরিয়েবলের ক্ষেত্রে আন্ডারস্কোপ ইউজ করতে পারবেন। ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আন্ডারস্কোপ ইউজ করা যাবে, এটা হয়তো বলি না, এখন বললাম আর কি। ভেরিয়েবলের ক্ষেত্রে আন্ডারস্কোপ ইউজ করা যাবে, কিন্তু আপনি যদি সেম জিনিসটা এইভাবে লিখেন শাহ, তারপরে হচ্ছে গিয়ে আপনি এইভাবে হাইফেন দিলেন, দিয়ে এখানে 9 লিখলেন, তাইলে কিন্তু হবে না। আন্ডারস্কোপ এক জিনিস আর হাইফেন এক জিনিস। আন্ডারস্কোপ একটু নিচের দিকে থাকে শূন্যস্থানের মতো, আর হাইফেন হচ্ছে গিয়ে মাঝখানে থাকে। এটা হবে না, কিন্তু এটা হবে। ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে আন্ডারস্কোপ ইউজ করা যায়, কিন্তু হাইফেন ইউজ করা যায় না। আচ্ছা, এই সেম জিনিসটা যদি আপনি এইভাবে লিখেন শাহ, এখানে একটু স্পেস দিয়ে 9 লিখেন, তাইলেও কিন্তু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে গিয়ে আপনি এইখানে একটা স্পেস দিয়ে দিচ্ছেন, স্পেস দেওয়ার কারণে এটা হয় নাই। একইভাবে যদি আপনি এইভাবে লিখেন শাহ, 9, তাও হবে না, বিকজ আপনি এখানে একটা কমা দিয়ে দিচ্ছেন। তাহলে এটা হবে কীরকম? যদি আপনি এইভাবে লিখেন শাহ 9, তাইলেও কিন্তু হয়।
তার মানে এই ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন আপনারা যখন ভেরিয়েবল নেমিংগুলো লিখবেন তখন পূর্বে যে ছয়টি শর্ত আলোচনা করছি সেই শর্তগুলো আপনার খাতায় সুন্দর করে নোট করে এগুলো একটু রিভাইজ দিবেন, যাতে আপনি যখন লিখবেন এগুলো সুন্দর করে লিখতে পারেন সঠিক করে। তো এই হলো আপনাদের ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে যাবতীয় বিষয়গুলো, এগুলোর বাইরে আপনার আর কিছু করতে হবে না, এইগুলোই বললেই যথেষ্ট। এবার আসেন আপনার ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা করবো। ডাটা টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আপনি যখন সি প্রোগ্রাম লিখবেন তখন আপনার এই ডাটা টাইপগুলো প্রয়োজন পড়বে। তখন আমরা এগুলো শিখে ফেলি। ডাটা টাইপ এইখানে এই প্রোগ্রামিং ভাষায় আপনার 4 ধরনের আছে। একটা হচ্ছে গিয়ে আপনার 4 ধরনের শিখলেই হবে আর কি, আর 4 ধরনের আছেই। নাম্বার 1 হচ্ছে ক্যারেক্টার, যেটাকে সংক্ষেপে CHAR দিয়ে আমরা প্রকাশ করে থাকি। সো ক্যারেক্টার, এই ক্যারেক্টারের এইখানে হচ্ছে ডাটা টাইপ, এটার সাইজ হলো 1, মনে রাখবেন এটার সাইজ হচ্ছে 1 বাইটস আর কি, এই সাইজটা হচ্ছে 1 বাইটস। অ্যান্ড এইটার স্পেসিফায়ার আমরা %C দিয়ে এটাকে আমরা চিনি। তাহলে ডাটা টাইপের একটা ডাটা টাইপের নাম হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার আমরা CHAR দিয়ে আমরা প্রকাশ করি, এটা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ। এটা হচ্ছে আপনার এটার সাইজ হচ্ছে 1 বাইট এবং এটার স্পেসিফায়ার %C। প্রশ্ন আসতে পারে যে ক্যারেক্টার দিয়ে আমরা কি বুঝি? ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে আমরা কোনো যদি কোনো অক্ষর লিখতে চাই তখন আমরা ক্যারেক্টার ডাটা টাইপটা ইউজ করব। অক্ষর বলতে কি বোঝায়? যেমন মনে করেন এখানে আপনি ABC যা মন চায় তা লিখলেন, ACD লিখলেন বা লিখলেন আবিদ, এই যে আপনি কিছু অক্ষর লিখলেন, এগুলো লিখতে এই ডাটা টাইপটা ইউজ করবেন ক্যারেক্টার। তারপরে হচ্ছে ইন্টেজার, ইন্টেজারকে INT দিয়ে প্রকাশ করা হয়। এটার সাইজ হচ্ছে আপনার 4, এটা হচ্ছে 4 এবং এটার স্পেসিফায়ার হচ্ছে %D। আর ইন্টেজার মানে তো আপনারা সবাই জানেন, সেটা দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা মানে কি বুঝেন? 1 2 বা 4 5 সংখ্যা আর কি। কোনো সংখ্যা যদি আপনি লিখতে চান, পূর্ণ সংখ্যা লিখতে চান, তাইলে ইন্টেজার ডাটা টাইপ ইউজ করতে হবে। এবং ইন্টেজার ডাটা টাইপটাকে আমরা সংক্ষেপে INT এইভাবে লিখব। এটার ম্যাক্সিমাম দৈর্ঘ্য আপনি ইউজ করতে পারেন 4 বাইট অ্যান্ড এটার স্পেসিফায়ার হচ্ছে গিয়ে %D। এই স্পেসিফায়ারটা মনে রাখা খুবই জরুরি, বিকজ সামনে যখন আমরা সি প্রোগ্রামটা লিখবো, আমি বারবার সি প্রোগ্রামের কথা বলতেছি কারণ আমাদের এই পার্টটাই, এই অধ্যায়টাই সি প্রোগ্রাম এবং অ্যালগরিদম রিলেটেড এবং ফ্লোচার্ট রিলেটেড। বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসে, সো আমাদের ওগুলা বুঝতে হবে ভালো করে। সো এগুলো আপনারা বুঝিয়ে দিচ্ছি, বেসিক আলোচনা। এগুলো শেষ হলেই আমরা সি প্রোগ্রামে ঢুকে যাব। সো এগুলা সি প্রোগ্রামে যখন ঢুকবো তখন এই স্পেসিফায়ারগুলো খুবই প্রয়োজন হবে আমাদের। আপাতত আপনারা মনে রাখেন, যখন আমি এগুলো বুঝিয়ে দিব তখন আরও ভালো বুঝতে পারবেন। সো মনে রাখবেন যে ক্যারেক্টারের জন্য %C, ইন্টিজারের জন্য %D। এবার আসেন ফ্লট, এবং এটা স্পেসিফায়ার নাম হচ্ছে %F। ফ্লট হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ইউজ করা হয়। ভগ্নাংশ, যেমন ভগ্নাংশ 0.5, এটা একটা ভগ্নাংশ। আবার হাফ, এটাও একটা ভগ্নাংশ। মানে এইটা একই কথা। আপনি 7.5 এভাবে লিখতেও পারেন, এগুলা ভগ্নাংশ। এগুলা লিখলে আপনি আবার ইন্টিজারে লিখতে পারবেন না। এগুলো কোন ডাটা টাইপে লিখবেন? ফ্লট ডাটা টাইপের মধ্যে লিখবেন, ফ্লট ডাটা টাইপের মধ্যে। এবার আসেন ডাবল ডাটা টাইপ, ডাবল, আর এটার স্পেসিফায়ার হচ্ছে ইফ। সো এই ডাবল ডাটা টাইপের কাজ কি? এই ফ্লট এবং ডাবল ডাটা টাইপ দুটাই কিন্তু একই, দুটা দ্বারাই ভগ্নাংশ বোঝায়। ভগ্নাংশ ইউজ করতে আপনি ফ্লট ইউজ করতে পারেন, ডাবল ইউজ করতে পারেন।